স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছি আমি শর্মিন। শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস এবং আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই কিছু নেগেটিভ ট্রেন্ড থাকলে অনেকটা রিকভার করে এই মুহূর্তে ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 11.40 পয়েন্টের মতো বেড়ে 4,524 পয়েন্টে উঠে এসেছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস 30 সূচকটি 4.14 পয়েন্টের মতো বেড়ে 1,721 পয়েন্টে এবং সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি এই মুহূর্তে 2.56 পয়েন্টের মতো বেড়ে 1,093 পয়েন্টে। মোট লেনদেন 120,68,00,000 টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি তালিকাতে রয়েছে। 121টি দর বেড়েছে, 72টি দর হারিয়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 135টি দর বেড়েছে, 78টি দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে যতগুলো ফান্ডের ট্রেড হয়েছে তার মধ্যে 8টি ফান্ডের দর বেড়েছে এবং 7টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সার্বিক চিত্র। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZ লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজারে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মুসা। কথা বলছি তার সাথে। স্যার কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শুরুতেই জানতে চাইবো যে আমাদের পুঁজিবাজারের এই এখন যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে একদম বছরের শেষ পর্যায়ে এসে আপনি কিভাবে ওভারলুক করছেন পুরো পুঁজিবাজার? না, ভালো তো নয় বেসিক্যালি, বাট আমি যেটা বলবো বড় রকমের উঠানামা নাই গত 2-3 মাস যাবত। এটা এখন বোধ হয় 4300 থেকে 4800 এর মধ্যে, 4800 এখন উঠছে না, লাস্টবার বোধ হয় 4500 এক্সিট করা ছিল, এখন আবার কমছে। একটা জিনিস যদি বোধহয় বলা যায় যে যেহেতু নাম্বার অফ ট্রানজ্যাকশনস এবং ভলিউম অফ ট্রানজ্যাকশনস তত বেশি না, আসলে শেয়ার মার্কেটের উপর আমাদের ইনভেস্টার্সদের আগ্রহ কমে গেছে। কেন এই আগ্রহটা কমার একটা বড় কারণ হলো আমাদের দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অ্যাক্টিভ হয় না কখনো। যদি এই বাজারটাকে খুব অ্যাক্টিভ করতে হয় তাইলে আমাদের যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আছি তাদেরকে কেনা বেচা বেশি করতে হয়। যেহেতু গত 1 বছর আমরা ভালো প্রফিট দিতে পারিনি, এখানে আর শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের অনেকেই নেই যারা নাকি আগে ছিলেন। আরেকটা জিনিস যেটা আমাদের ক্ষতি করেছে সেটা হলো যে আমাদের মার্জিন লোনটা আমাদের অনেক ইনভেস্টরদের জন্য একটা বড় রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। তার কারণ হলো আমরা ওখানে ইন্টারেস্ট দিচ্ছি প্রায় 15% হারে বছরে, আবার ম্যানেজমেন্ট ফি বাবদ আরও 1-1.5% দিতে গিয়ে 16-17% আমাদেরকে দিতে হয়। তো সুতরাং মার্জিন অ্যাকাউন্টদারি যাদের অ্যাকাউন্ট অলরেডি নেগেটিভ হয়ে গেছে, আর যাদের পজিটিভও আছে তাদের খুব শীঘ্র আরো নেগেটিভ হয়ে যাবে। আমি নেগেটিভ ইকুইটিতে আসি, তবে তার আগে আপনি যেটা বলছিলেন যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত বাজারে সক্রিয় না এবং যেটা পুরোপুরি পুঁজিবাজারে ওরা কখনো সক্রিয় হতে পারে না। কারণ হলো যারা নাকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যারা নাকি বেশি ইনভলভড হবেন সেটা হলো মিউচুয়াল ফান্ডসগুলোর পারফরমেন্স ভালো না বিদায় আমরা যারা ব্যক্তি বিনিয়োগকারী আছে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের শেয়ার কিনি না। কিন্তু ব্যক্তি বিনিয়োগকারীদের পক্ষে তো পুরো পুঁজিবাজারটাকে ধরে রাখা সম্ভব এবং তারা কিন্তু বেসিক্যালি আসে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য না, প্রফিট টেক করতে। এক্স্যাক্টলি, সেই কারণেই আমাদের বাজারটা কোথাও যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ী যে বিনিয়োগটা রয়েছে এবং ভালো কোম্পানির বিনিয়োগ যেটা আমরা বলি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের যে মূল উৎসটা, সেখানে আমাদের কি করণীয় আছে বা আমাদের রেগুলেটরি অথরিটির কি করণীয় রয়েছে? আচ্ছা, রেগুলেটরি অথরিটি খুব একটা বেশি করতে পারে বলে মনে হয় না। বাজারের মতন চলবে। তবে যেটা করা যাইতে পারে সেটা হলো সারা বিশ্বে যেটা করে আর কি, ক্যাপিটাল মার্কেটের মধ্যে যদি তারল্যতা কম থাকে, আমি ধরে নেব এখন তারল্যতা কম মানে কি, টাকা নাই। শেয়ার বাজারে কেনা বেচা করার জন্য যথেষ্ট পরিমাণে টাকা লোকজনের হাতে নাই। যদি না থাকে এই তারল্যতাটা দিতে হবে। দেওয়ার একটা উপায় হলো মার্জিন যেই লোনটা আছে এই ব্যবস্থাপনাটাকে আরও সুন্দর করতে হবে। ব্যবস্থাপনা সুন্দর করার 2টা পদ্ধতি, মানে 2টাই লাগবে পরিপূরক। একটা হলো মার্জিন রেশিওটাকে বাড়াই দিতে হবে। এখন কিন্তু মার্জিন রেশিও হলো 1:0.5। তার মানে আমার যদি 1 টাকা থাকে আমি 50 পয়সা পর্যন্ত করতে পারি। তারপরেও দেখা যায় অনেক যারা মার্চেন্ট ব্যাংকস আছে তারা 50 পয়সা পর্যন্ত দেয় না, কেউ 30 পয়সা, কেউ 25 পয়সা দেয়। তো সুতরাং আমার কাছে 100 টাকা থাকলে আমি যদি আরও 100 টাকা লোন নিতে পারতাম তাহলে কিন্তু আমি বেশি শেয়ার কিনতে পারতাম। যেহেতু আমি লোন বেশি পাই না, কম শেয়ার কিনি। ইন্টারেস্টের একটা সমস্যা আছে, আবার লোন কেনার মানে লোন নেওয়ার ইচ্ছা থাকলে আমি নিতে পারছি না, যেহেতু একটা আইন আছে যে আইনের বাইরে আমি যাইতে পারতেছি না। আচ্ছা, ওই আইনটা রিল্যাক্স করলেই যে সাথে সাথে সমস্যাটার সমাধান হবে তা নয়। কারণটা হলো যদি বলা হলো মার্চেন্ট ব্যাংকগুলোকে অথবা যদি বলা হলো ব্রোকারেজ হাউসগুলোকে তোমরা এখন 1 টাকার এগেনস্ট 1 টাকা দিতে পারবা, তাদের কাছে টাকাটা কই? আমাদের দেশের ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে যেই ব্রোকারেজ হাউসগুলো বেশি অ্যাক্টিভ সেগুলো হলো বাণিজ্যিক ব্যাংকের সাবসিডিয়ারি।
এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর এক্সপোজারের কারণে তারা টাকা দিতে পারছে না, টাকা না দিতে পারার কারণে ওরাও মার্জিন লোন দিতে পারছে না, আর নেগেটিভ ইকুইটির যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে আছে। সেক্ষেত্রে আমাদের ব্রোকারেজ হাউসের এই মুহূর্তে কি করণীয় যারা নেগেটিভ ইকুইটি রয়েছে সেই বিও অ্যাকাউন্টগুলো নিয়ে? সেটা ভেরি সিরিয়াস জিনিস। এতদিন নেগেটিভ অ্যাকাউন্ট রাখা উচিত না, ওটা সমস্যার সমাধান করা উচিত, যত কষ্টই হোক। সমাধানের উপায়টা কি? রাইট অফ করে দেওয়া। যেমন ধরেন আমার অ্যাকাউন্টে যদি নেগেটিভ হয়ে থাকে, আমি তো আর ব্রোকারেজ হাউসে যাব না। এখন ব্রোকারেজ হাউসে যাওয়া মানে কি, আমি টাকা দেবো, তারা তাদের লোনটাকে ফেরত নিয়ে নেবে। তো ওটার উপায় হলো যে আমার অ্যাকাউন্টে যদি কোনো শেয়ার থেকে থাকে ওটা বিক্রি করে অ্যাডজাস্ট করে ফেলা, যা লোনে ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিটা স্বীকার করে নেওয়া, যাতে একটা নতুন অ্যাকাউন্ট শুরু হতে পারে, আমি যেন আবার নতুন টাকা নিয়ে ওই বাজারে যাইতে পারি। এখন নতুন টাকা নিয়ে যদি যাইতে চাই ওই ব্রোকারেজ হাউসে, ওরা করবে কি, প্রথম ওদের লোনটা নেবে। তো আমার কথাটা হলো, যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, নেগেটিভ ইকুইটি কিন্তু কখনো হওয়ার কথা না, মার্জিন লোনে নেগেটিভ ইকুইটি হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশে হয়ে গেছে। একটা বড় কারণ হলো একটা অলিখিত নির্দেশ ছিল সরকারের তরফ থেকে যে তোমরা ফোর্স সেল করবা না। ওই ফোর্স সেল বন্ধ করার কারণে কিন্তু আমরা নেগেটিভ, কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু বলছে সেই মুহূর্তে তাদের ফোর্স সেলটা জরুরি ছিল, তাহলে হয়তো তাদের অ্যাকাউন্টগুলো নেগেটিভে চলে যেত। আমি তো সবসময় চাইবো যে আমার স্বার্থটা, ওরা মনে করতেছে যে ইন্ডেক্স এত নামছে ভবিষ্যতে আরো বাইরে যাবে, তারপরেও যে নামবে সেটা যদি জানতো কেউ তারা কিন্তু করে ফেলতো। আমার কথা হলো কি, ল ইজ ল। আমি যত কান্নাকাটি করি একজন ইনভেস্টর হিসাবে, যেন আমার অ্যাকাউন্টে শেয়ার বিক্রি করে না, আমার অনেক লস হয়ে যেতেছে, আমার টাকা সব চলে যেতেছে, কিন্তু হোয়াট ওয়াজ সাপোজ টু বি ইমপ্লিমেন্টেড, এটা যদি ইমপ্লিমেন্ট করতো তাহলে এই সমস্যাটা, ওই সময় তো ইন্ডেক্স আরো কত কম, আরো কিছু কমতো, কিন্তু অ্যাডজাস্টমেন্ট। স্যার, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, সেটা হচ্ছে আমাদের পুঁজিবাজারে কিন্তু এই মুহূর্তে কোনো ভালো কোম্পানি নেই সেভাবে। 2009-এর পর থেকে গ্রামীণ ফোনের মতো এরকম হাইরেস এবং বহুমুখী কোম্পানি কিন্তু পুঁজিবাজারে সেভাবে আসেনি। তো সেই জায়গাটাতে আপনার কি মনে হয় যে কাদের এই ব্যর্থতাটা, আমাদের ইস্যুয়ার যারা কাজ করছে তারা, নাকি আমাদের বিএসএসসি যেখানে অনুমোদন দিচ্ছে সেই জায়গাটাতে? আমার কাছে মনে হয় এটা সামগ্রিকভাবে দেখা উচিত, কারো কাছে ব্লেম দেওয়ার কোনো দরকার নেই। নতুন শেয়ার বাজারে আসবে, যারা আনতে চায় তাদের আগ্রহ থাকতে হবে। তো কাদের আগ্রহ থাকতে হবে? ভালো কোম্পানিগুলোকে আগ্রহ থাকতে হবে যে আমার কোম্পানির শেয়ারটাকে আমি পাবলিকে নিয়ে আসবো, তারপর শেয়ার মার্কেটে বিক্রি করতে বলবো। কারণ আমাদের দেশে অনেক নেতৃস্থানীয় বড় রকমের কোম্পানিরা তারা কিন্তু বাজারে আসে না। এখন প্রশ্নটা হলো যে আমাদের যারা মার্চেন্ট ব্যাংকস আছেন, যাদের নাকি এদেরকে কনভিন্স করার কথা, তারা যায় কি? তারা ডেফিনেটলি যায়, তাদের তো কাজের দরকার, কিন্তু সমস্যাটা হলো ওদেরকে বোঝানো যায় না যে না, শেয়ার মার্কেটে আসলে তাদের ভালো হবে। একটা বড় কারণ আমি এখানে দেখতেছি, আমাদের প্রাতিষ্ঠানিক একটা প্রবলেম আছে। প্রবলেম হলো যে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো যখনই ব্যাংকের কাছে যায় তখন তারা কিন্তু লোন পেয়ে যায়। আজকে সুন্দর একটা আর্টিকেল আসছে ডেইলি স্টারের মধ্যে, একজন ব্যাংকার হাসানুল হক সাহেব বলছেন যে ব্যাংকাররা প্রতিযোগিতা করে ব্যবসায়ীদের নষ্ট করে দিয়েছে। কিরকম? একজনের কাছেই সবাই গিয়ে তারা লোন দিতে চায়, এবং ব্যবসায়ীরা লোন পাইলেই লোন নিয়েছে, অনেক সময় অন্য খাতে টাকাটা সরাইতে গিয়ে দেখা গেছে বিপদে পড়ে গেছে। তো লং টার্ম যদি ব্যবসাপাতি ইনভেস্টমেন্ট করতে হয়, তাদের কিন্তু টাকা আনতে হবে পুঁজিবাজার থেকে, তাদের ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আনা উচিত হবে না। কিন্তু আমাদের দেশে যখনই কোনো বড় ব্যবসায়ী লোন চেয়েছে, লোন পেয়েছে, কেউ লোন না চাইলেও তাকে লোন গছায় দেওয়া হয়। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো, যেহেতু আমাদের পুঁজিবাজারে সাপ্লিমেন্টারি হিসেবে ব্যাংকগুলো কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পুঁজিবাজার থেকে অনেক বিনিয়োগকারী এবং আমরা কিন্তু বেশিরভাগ সময় ব্যাংকের উপর ডিপেন্ড করি, সেটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনার কাছে? ইনফ্যাক্ট বেসিক্যালি কমার্শিয়াল ব্যাংকের উপর আমেরিকাতেও ব্রোকারেজ হাউসগুলো ডিপেন্ড করে। ওরা যেটা করে, ওরা যেই পোর্টফোলিওটা ক্রিয়েট করে ফর দেয়ার ইনভেস্টার্স, ওই পোর্টফোলিওর এগেনস্টে লোন নেয়, নিজের টাকাতে কেউ করে লোন নেয়, কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেয়, লোন নিয়ে তারা আবার মার্জিন লোনের, আমাদের এখনো তাই, ব্রোকারেজ হাউসদের কিন্তু ডিপোজিট ইস্যু করার কোনো কারণ নাই, মানে সুযোগ নাই। তো তাদের ইকুইটির পরে বাকি টাকাটা কোথেকে আসবে? হয় ডিপোজিট ইস্যু করতে হবে, কিন্তু তারা করতে পারে না, তখন তারা কি করে? কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেয় অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেয়। তো আমেরিকাতেও ব্রোকারেজ হাউসগুলো কিন্তু কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেয়, আর লোন নেওয়ার সময় ওই যে পোর্টফোলিওর মধ্যে শেয়ারগুলো আছে সেগুলো বন্ধক দেয়। তো সেই কারণে লোনের ইন্টারেস্ট রেট খুব কম থাকে, যখনই দরকার তখন তারা টাকাটা পায় পোর্টফোলিওর মধ্যে থাকলে। আমাদের দেশের সমস্যাটা হয়ে গেছে, সিস্টেমটা এইভাবে ডেভেলপ করে নাই। ডেভেলপ না করার কারণে আমাদের ব্রোকারেজ হাউসগুলো টাকা পাচ্ছে না, এবং ব্রোকারেজ হাউসগুলো লোন দিতে পারছে না, আর লোন না দেওয়ার কারণে আমরা যারা কিনতে চাই আমরা কিনতে পারছি না, মানে ফ্লোটাও বাড়ছে না পুঁজিবাজারে। সাইকেলের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আরেকটা সমস্যা হলো এক্সপোজার অ্যাডজাস্ট করার জন্য জুলাই পর্যন্ত আমাদের সময় দিয়েছে। অনেক বলার পরে স্যার, এই বিষয়টিতে আমি পরবর্তীতে আসবো, তবে তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, ফিরবো এক্ষুনি, সাথে থাকবেন।
স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মুসার সাথে। ফিরছি আবার আলোচনায়। স্যার, আপনি বিরতির আগে যেটা বলছিলেন ব্যাংক এক্সপোজার নিয়ে। ও আচ্ছা, ব্যাংক এক্সপোজারটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তখন আমাদের আইনে বলা আছে জুলাই 2016 মধ্যে যাদের এক্সপোজার 25% অফ দ্য ইকুইটির উপরে আছে সেই এক্সপোজারটা সমন্বয় করে ফেলতে হবে। এখন ডেডলাইনটা তো কাছাকাছি এসে গেছে, ডিসেম্বর মাস, জুলাই তো মাত্র 5-6 মাস। তো যদি অ্যাডজাস্টমেন্টটা করতে এখন থেকে করা শুরু করতে হবে। তো সেই কারণে অনেক ব্যাংক যাদের নাকি এক্সপোজারটা এখনো 25% অফ ইকুইটির নিচে না আছে তারা শেয়ার বিক্রি করবে। আমার ইনফরমাল ইনফরমেশন অনুসারে একজনে বলছিল যে প্রায় 4,000 কোটি টাকা শেয়ার বিক্রি করতে হবে। আচ্ছা। তবে এটা একটা সাইজেবল অ্যামাউন্ট, যেই বাজারে এখন 300-র বেশি ট্রানজ্যাকশন হয় না, ওখানে যদি 4,000 কোটি টাকার মতন শেয়ার সমন্বয় করতে হয় তো অনেক একটা সমস্যা হয়ে গেল। তো সেই জন্য খুব একটা প্রেশার কিন্তু বেশ কিছুদিন যাবত আছে রেগুলেটরদের কাছে যে এই এক্সপোজারটা সমন্বয় করার জন্য সময় বাড়িয়ে দেন। ইন্টারেস্টিংলি এনাফ আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এবং তোফায়েল আহমেদ সাহেব যিনি একটা সবাই বললেন, একটা অনুষ্ঠানে বললেন যে এক্সপোজারটা আমরা সমন্বয় করার জন্য আরো 2 বছর সময় দেব। কিন্তু এই লক্ষ্যে যাদের কাজ করার কথা সেই কাজটা হয়নি এখন পর্যন্ত। তখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার আসতে হবে। আর বাংলাদেশের ব্যাংকের সমস্যাও হতে পারে, যেহেতু একটা আইন দ্বারা নির্ধারিত করা হয়েছে, আইনের একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে, অথবা সাময়িকভাবে একটা রাষ্ট্রপতির থেকে একটা সার্কুলার আসতে। আচ্ছা আচ্ছা। তো ওই কাজটা যতক্ষণ পর্যন্ত না আসে আমরা কিন্তু নিশ্চিত নই যে এই যে সমন্বয় করার ক্ষমতাটা আর 2 বছর বাড়বে। ডিক্লারেশনটা না আসা পর্যন্ত তো সুতরাং এই আনসার্টেনটির মধ্যে অনেকে কিন্তু ভয় পাচ্ছেন, যদি না করা হয় তাহলে কিন্তু একটা বড় রকমের সেলিং প্রেসারের কারণে বাজার আরো পড়তে পারে। আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পুঁজি বাজারে ভালো ইস্যু আনার ক্ষেত্রে যে ইস্যুয়ারের ভূমিকা এবং তাদের ব্যর্থতাটা আসলে কোথায়, কোন জায়গাতে আমরা দিব, যে বিএসসি কে দিব নাকি ইস্যুয়ার কোম্পানিগুলো যারা পুঁজি বাজারে আইপিও নিয়ে আসে তাদেরকে দেব? আমি কাউকে দোষ দিতে চাই না, আমাদের বাজারটাই এরকম ভাবে দাঁড়িয়ে গেছে, ওই প্রোঅ্যাক্টিভ কাজটা খুব কম হচ্ছে। আইপিওতে কারা আসবেন? যারা চান যে তাদের শেয়ারটা পাবলিককে বিক্রি করার কারণে লিকুইডিটি বাড়ার দরকার। আচ্ছা। এবং অনেক বড় পরিমাণে টাকার যদি দরকার হয় পাবলিকের কাছে অফার করলে এই টাকাটা পাওয়া যায়। কিন্তু সমস্যাটা আমি একটু আগে যেটা বলতেছিলাম ব্রেকে যাওয়ার আগে, আমাদের দেশের সমস্যাটা হলো কি, আমাদের কোম্পানিগুলো যখন টাকার দরকার পড়ে তখন তারা ব্যাংকে গিয়ে অনেকে শর্ট টার্ম লোন নিয়ে লং টার্ম ফাইন্যান্স করে। সেটা একটা সমস্যা ক্রিয়েট করে। এমন অনেক কোম্পানি আছে যেহেতু লং টার্ম লোন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক বেশি দিতে চায় না, প্রজেক্ট লোন লাগবে, তারা করেন কি শর্ট টার্ম লোন নেন, ওই ক্যাশ ক্রেডিট নেন, ওভারড্রাফট ফ্যাসিলিটিস নেন, তারপরে ওই ব্যাংকার অ্যাকসেপ্টেন্সকে ভাঙায় টাকা নেন। এই টাকাগুলো করেন কি জমিন কিনেন অথবা প্ল্যান কিনেন। এতে কিন্তু একটা অসামঞ্জস্য দেখা দেয় ম্যাচুরিটি ম্যাচিং এর ব্যাপারে, সমস্যা একটা ক্রিয়েট হলো। এখন ব্যাংকের কাছে গেলে আমি অল্প সময়ের মধ্যে টাকা পাই, আর ব্যাংকারদের উপর অনেক সময় প্রেশার থাকে যে আমাদের ভালো কাস্টমার লাগবে, সেই জন্য বড় বড় কোম্পানির কাছে ওরা নিজেরাই গিয়ে বলে যে আমার কাছ থেকে লোন নেন, দরকার না পড়লেও প্রেশার দেয়, একটু ইন্টারেস্ট কমাই দেবো তবু নেন। এখন ওদের যদি বলা হয় যে তুমি আইপিওতে আসো, অনেকে যদি রিলাক্টেন্টলি রাজিও হয়, আমাদের আইপিও প্রসেসটা এত লম্বা আর এত কিছু আমরা ডিমান্ড করি এবং ডিমান্ড করার দরকার আছে, আমি বলি না ডিমান্ড করব না, ওরা অনেক সময় ফিল নট দ্যাট সেফ, অথবা মনে করে যে এই প্রসেসটা এত লম্বা, ওই প্রসেসে গিয়ে টাকা উঠানোর আমাদের কোনো দরকার নেই। তো সেই কারণে ভালো কোম্পানিগুলো যাদের নাকি ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস আছে তারা সাধারণত কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেয়, পুঁজিবাজারে না আসা। আমাদের দেশে তো আবার বন্ড মার্কেটও চালু হয়নি। আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো যে অনেক ভালো কোম্পানি আবার বলছে যে তারা নাকি দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেন্ট করে পুঁজিবাজারে বিএসসির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে রাখে, কিন্তু তারা পেন্ডিং করে রাখে, তারা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় না। এটাও কি আমাদের আইপিও ফ্লোটাকে নষ্ট করছে না? একটা জিনিস আছে, ওদের কিন্তু বিপদের মধ্যে আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গত 1-1.5 বছর ধরে ওরা লিমিটেড ওয়েতে কিছু কিছু সিকিউরিটি ছাড়তেছিল, মানে আইপিও ছাড়তেছিল। যখনই আইপিও আসে তখন বাজারটা একটু ডিস্টেবিলাইজ হয়, আর তখনই আমরা আবার বকাঝকা করি যে আইপিও এত বেশি ছাড়ছো কেন। তখন ওরা কি আইপিও বেশি ছাড়বে নাকি কম ছাড়বে? যদি বেশি ছাড়া এবং কম ছাড়ার প্রশ্নে আসে, ওরা অনেক সময় সেফ সাইডে যেতে চায়, গোসলো। এই গোসলো যাওয়ার কারণে এই বছর কিন্তু 1 বছর শেষ হয়ে গেল, আপনি গড়লে দেখবেন 12 থেকে 13টা আইপিও আসছে। আমাদের নর্মাল টাইমে সাধারণত 25 থেকে 30টা আইপিও আসে। আবার যে আইপিও গুলো আসছে তাদের মধ্যে মেজরিটি হলো টেক্সটাইলের, আর আমাদের দেশের যে সমস্ত কোম্পানি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের শেয়ার কিন্তু ভালো পারফর্ম করতেছে না। তো সুতরাং ভালো পারফর্ম করে না এমন কোম্পানির শেয়ার বাজারে আনলে আবার বিএসসিসি কেও দোষ দেব। প্রশ্ন আসে যে ভালো কোম্পানি আটকে আছে কিনা, যদি থাকে তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দোষ দেওয়া যাবে। আমেরিকাতে কিন্তু নিয়মটা সহজ, আমেরিকাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অ্যাপ্লাই করলে ওরা যদি 15 দিনের মধ্যে অ্যাপ্রুভাল না দেয়, এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ ধরে নেওয়া হয়।
আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই, না থাকার একটা কারণও আছে, তার কারণ আমাদের দেশে অনেক এই সুবিধাটা থাকলে অনেকে কিন্তু এটাকে মিস ইউজ করবে। রাইট। কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে একটা ভালো শেয়ার আনতে চায় একটা ভালো কোম্পানি, আইসা যদি ব্যাকলগে 2 বছর 3 বছর তাকে ওয়েট করতে হয়, সেটা he কিন্তু will not be- পুঁজিবাজারের জন্য আসলে সুতরাং খুঁজতে হবে ভালো ভালো শেয়ারগুলো, আরেকটি পিছনে বিষয় আমি দিলেও একটু সামনে আসতে এখানে হবে। ইন্টারাপ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে, ছোট্ট একটি দেশে যেখানে মেট্রো রেলের মতো কাজ চলছে, পদ্মা সেতুর মতো বড় বড় কাজ হাতে নিয়েছে, সেখানে কিন্তু আমাদের প্রবৃদ্ধি গ্রোথটাও আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে সিমেন্ট বলেন, পাওয়ার সেক্টর বলেন, তাদের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কিন্তু তাদের ইনভেস্টমেন্ট দরকার, এবং Right. সেক্ষেত্রে কিন্তু পুঁজিবাজার মোস্ট একটা প্রফিটেবল জায়গা, যেখান থেকে খুব দ্রুত ওরা প্রফিট করতে পারবে। হ্যাঁ, সেই জায়গা থেকে কি আমাদের ভালো কোম্পানিগুলোর পুঁজিবাজারে লিস্টেড হওয়া উচিত না? আসবে আসবে এক সময়, এখন এখন যে বললাম না, পাইপলাইনে হয়তো অনেক কয়েকশো আছে, সুতরাং এগুলোকে যদি আপনি ছেড়ে দেন তাহলে দেখবেন অনেক শেয়ার আসবে, কিন্তু ছেড়ে দিলে হবে কি, খাবে কারা? এই যে রিসেন্টলি যে আইপিওটা আসছে, ইস্যু প্রাইস যেটা ছিল তার চাইতে কম দামে বিক্রি হচ্ছে। তো এখন যারা নাকি আইপিওতে সাবস্ক্রাইব করেছে, টাকা পাইছে, 25 টাকা করে শেয়ার কিনছে, এখন 23 টাকা করে 20 টাকা করে বিক্রি করতে হচ্ছে। তো অনেকগুলো আইপিও একসাথে দিলে এটা খাওয়ার মতন ক্ষমতা আমাদের আছে কিনা সেটা দেখতে হবে। স্যার, আপনি একদম প্রথম দিকে যে একটা বিষয় বলছিলেন, মিউচুয়াল ফান্ডগুলো আমাদের পুঁজি বাজারের যে গ্রোথটাকে কন্ট্রিবিউশন রাখতে পারে, কিন্তু সেখানে তারা সেভাবে গ্রোথটাকে ধরে রাখতে পারছে না, এই জায়গাটা একটু আপনার কাছে নিয়ে আসবো। ইনফ্যাক্ট ওদের টাকা নাই। ওরা যেই মিউচুয়াল ফান্ডগুলো, আমাদের 2 ধরনের মিউচুয়াল ফান্ড, একটা হলো ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড, একটা হলো ওপেন এন্ড মিউচুয়াল। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কিন্তু বেশি নেই। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড যাদের শেয়ার বাজারে বিক্রি করে, তাদের শেয়ারের দাম অনেক কম। এর মধ্যে অনেকে অনেক পয়েন্ট আউট করেন। একটা জিনিস হলো, ওদের কাছে যদি টাকা না থাকে ওরা ইনভেস্টমেন্ট করবে কোত্থেকে? আচ্ছা। কিন্তু কোনো সময় দেখা যায় ওরা যেই আইনের সুযোগটা আছে, এই সুযোগটা নিয়ে কোনো সময় লিকুইড অ্যামাউন্ট বেশি রাখে। ওই লিকুইড অ্যামাউন্ট বেশি রাখতে গেলেই দেখা যাবে যে বাজারে ওদের তরফ থেকে যে ডিমান্ডটা আসে সেই ডিমান্ডটা থাকে না। আচ্ছা, তো সুতরাং এদেরকে অ্যাক্টিভেট করতে হবে, বেসিক্যালি আরো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড অনেক আনতে হবে। আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু সামনে নতুন একটি বছরে পা দিচ্ছে পুঁজিবাজার, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে পুরো একটি বছর আমরা পার করলাম, এখানে কি কি ল্যাকিংস ছিল এবং কি কি ওভারকাম করা উচিত ছিল আমাদের? একটা বড় সমস্যা আমরা যেটা দেখছি, পুঁজিবাজারে সারা বছর ধরেই আমাদের লিকুইডিটির একটা প্রবলেম ছিল। বাজার কোনো সময় ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও এটা ধরে রাখা যায়নি। তার কারণ একটা বড় হতে পারে যে আমাদের যারা ইনভেস্টার এই বাজারে যারা আছেন, মেজরিটি বোধহয় এখন ট্রেডার হয়ে গেছেন, লং টার্ম ইনভেস্টার না। ইভেন ব্যক্তি বিনিয়োগকারীরাও একটু অল্প প্রফিট হলে তারা ছেড়ে দিয়ে প্রফিটটাকে বুক করতে চান। প্রফিটটাকে বুক করতে গেলেই দেখা যায় আবার দাম কমছে। এই অস্থিরতাটা বা এই যে ঘুরে না দাঁড়ানোর সক্ষমতাটা, আমার মনে হয় একটা লং টার্ম দৃষ্টিভঙ্গি দিয়ে রেগুলেটরস, স্পেসিফিক্যালি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যান্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বসে লিকুইডিটি সমস্যার সমাধান করতে হবে। আর যদি সমাধান না করতে পারে, আমাদের আরো অনেক দিন এইভাবে থাকতে হবে। তবে আশার কথা এটা শোনাই, ন্যাচারাল একটা স্টেইং পাওয়ার আছে না। আপনি দেখবেন 1996 থেকে শেয়ারটা ঘুরে দাঁড়াতে লেগেছে প্রায় 10 বছর। আমাদের 2010 সন থেকে আবার দেখবেন 10 বছর পর এটা দাঁড়িয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে আমরা একদম শেষ দিকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে পার্টিসিপেট করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের পরে সংবাদে সাথেই থাকবেন।